অন্য কোনো একটা সময় ম্যাচটা নিয়ে যদি আলোচনা করতাম তাহলে একেবারে ভিন্ন একটা সিনারিও থাকতো। লিভারপুল ম্যানচেস্টার সিটির বিপক্ষে সর্বশেষ 9টা প্রিমিয়ার লিগ ম্যাচের মধ্যে শুধুমাত্র একটা ম্যাচে জিততে পেরেছে, 3টা ম্যাচে হেরেছে, বাকি 5টা ম্যাচ ড্র হয়েছে। অর্থাৎ এখানে নিজেদের ঘরের মাঠে থাকলেও ম্যানচেস্টার সিটির বিপক্ষে সাম্প্রতিক পারফরমেন্সটা হয়তো বা লিভারপুলকে ইপিএল এর এই কনটেক্সটে অনেক বড় রকমের ফেভারিট বলতো না, তবে সময় খুব দ্রুত পরিবর্তন হয়। ফুটবলে আসলে কতটা দ্রুত পরিবর্তন হয় সেটা বর্তমান সময় ম্যানচেস্টার সিটির কনটেক্সটে চোখ রাখলে বোঝা যায়। ক্লিয়ার কাট ভাবে লিভারপুল নিজেদের ঘরের মাঠে কমপ্লিট ডমিনেশন এই ম্যাচে দেখাতে পারে, কিংবা অন্তত ম্যাচ শুরুর আগে প্রি ম্যাচ অ্যানালিসিসে বলা যায় যে লিভারপুল এখানে ক্লিয়ার কাট ফেভারিট। ম্যানচেস্টার সিটিকে এক্সট্রা কিছু করতে হবে যদি আসলেই তারা এই সিজনে কামব্যাক করতে চায়। গত 5-6 ম্যাচের পারফরমেন্স ডিজাস্টারাস, একের পর এক পারফরমেন্সের পরে ম্যান সিটিকে আসলে স্ট্রং একটা কামব্যাক করতে হবে, না হলে এই একটা ম্যাচের পারফরমেন্স ম্যানচেস্টার সিটিকে এমন একটা হতাশার গহ্বরে ফেলে দিতে পারে যে যেখান থেকে হয়তোবা পেপ গার্দিওলার মতো কোচও আর বের হতে পারবেন না। অন্যদিকে আর্নে স্লটে লিভারপুলের জন্য একেবারে ট্রাঙ্কিলো একটা সিচুয়েশন, অর্থাৎ যথেষ্ট পরিমাণ নির্ভার থেকে তারা কিন্তু এই ম্যাচটা খেলতে পারে। একটা বড় রকমের নির্ভার এই ব্যাপারটা কিন্তু এই আর্নে স্লট এনেছেন। ইয়র্গেন ক্লপের হেভি মেটালিক লিভারপুল যারা কিনা বারবার প্রেস করে প্রতিপক্ষকে চাপে রাখে, সে লিভারপুল আর্নে স্লটের অধীনে কিছুটা হলেও পজিশন বেসড ফুটবল খেলছে, কিছুটা হলো স্লো বিল্ড আপ এখানে অ্যালাউ করছে ক্লপের তুলনায়। এবং সবচেয়ে সারপ্রাইজিং ফ্যাক্টর হচ্ছে এটা আনার পরে লিভারপুলের ব্যালেন্সটা আরও বেশি এসেছে। এবং এই মুহূর্তে ম্যাচ প্রিভিউতে আমার কাছে মনে হচ্ছে ম্যানচেস্টার সিটির জন্য চিন্তার জায়গাটাও এটা। লিভারপুল শুধুমাত্র কাউন্টার অ্যাটাকে খেলবে, শুধুমাত্র হাই প্রেস করবে, ব্যাপারটা এমন নয়। এর পাশাপাশি নিজেদের পায়ে বল রেখে যথেষ্ট পরিমাণ পজিশন বেসড খেলা ডমিনেশন রেখেও কিন্তু লিভারপুল একটার পর একটা ম্যাচ বের করে আনতে পারছে। প্লেয়ার টু ওয়াচ আউট ফর, মোহাম্মদ সালাহর দিকে নজর রাখতে হবে, যিনি কিনা একটার পর একটা গোল অ্যাসিস্ট করে বিশেষ করে ইপিএল এ ম্যাচ ডিফাইনিং একের পর এক পারফরমেন্স দিচ্ছেন। ম্যাক আলিস্টার, কার্টিস জোন্স, গ্রাভেনবার্চ, আলাদা করে গ্রাভেনবার্চের কথা তো বলতে হবে, একটু কম কথাবার্তা বলা হয় তার সম্পর্কে, আলাদা করে এখানে তাই একটা শাউট আউট দিলাম। খুবই ভালো ফর্মে আছেন তার পজিশনে। ডমিনিক সবুজলাই, কোডি গ্যাকপো, ডারউইন নুনিয়েস পারফর্মারের ঘাটতি নেই। এবং একই সঙ্গে রবার্টসন, ব্র্যাডলি তারাও ফুলব্যাক পজিশনে সর্বশেষ যে ম্যাচ এই পারফরমেন্স দিয়েছেন রিয়ালের বিপক্ষে সেটা যদি কন্টিনিউ করতে পারেন, অল অ্যাটাকিং একটা ফুটবল লিভারপুল যে কোনো মোমেন্টে খেলতে পারে। আমি একটু আগে এটার কথাই বলছিলাম, লিভারপুলের ভার্সেটালিটি আর্নে স্লটের অধীনে আরও অনেক বেড়েছে। এখানে যে কোনো মুহূর্তে আক্রমণে ওঠার পাশাপাশি পুরোপুরি ম্যাচের কন্ট্রোল নেওয়ার ক্ষেত্রেও লিভারপুল একটা সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছে। ইকুয়েশনটা একেবারে পরিবর্তিত হয়ে গিয়েছে এই মুহূর্তে পেপ গার্দিওলার জন্য, এবং আমি পেপের এই বিষয়টাতে একটু ফোকাস করতে চাই। এমন টাইপের ম্যাচে বলটা অনেক বেশিবার ম্যানচেস্টার সিটির পায়ে থাকবে, বারবার করে তারা প্রতিপক্ষের জালের বা প্রতিপক্ষের ডিবক্সের আশেপাশে একটার পর একটা প্রশ্ন ছুড়ে দিবে। সাধারণত এমন একটা চিন্তাভাবনায় কিন্তু ম্যানচেস্টার সিটিকে ঘিরে এই মুহূর্তে করা হয়, তবে পেপ গার্দিওলার জন্য ওই যে বললাম সিচুয়েশনটা একেবারে ভিন্ন। ছোট ছোট কয়েকটা প্রশ্ন ছিল যেটা এখন এত বড় আকার ধারণ করেছে, যেমন রদ্রির মতো একজন মিডফিল্ডার না থাকলে মিডফিল্ডে আসলে কোনো ব্যালেন্স থাকবে? এটা রদ্রি ইনজুরিতে পড়ার পরে একেবারে ধ্রুব সত্য, দিনের আলোর মতো সত্য। মিডফিল্ডে সেই ব্যালেন্সটা একেবারেই খুঁজে পাওয়া যায়নি। ইকাই গুন্দোয়ান হোল্ডিং মিডফিল্ডার হিসেবে সে রোলটা আসলে প্লে করতে পারছেন কিনা একটা বড় প্রশ্নের জায়গা। এর্লিং হল্যান্ড 12টার মতো গোল করে ফেলেছেন সিজনে, তবে হল্যান্ডের সেই 12টা গোলের মধ্যে আসলে কয়টা গোল পারফেক্ট মোমেন্টে ম্যাচে একেবারে যখন ম্যানচেস্টার সিটি লাগবেই পয়েন্ট এনে দেবে এমন মোমেন্টে ছিল, সেটা নিয়ে তর্ক বিতর্ক করার সুযোগ আছে। গত সিজনে ফিল ফোডেন, যিনি কিনা রীতিমতো আলো ছড়িয়েছেন, সে ফিল ফোডেন এই সিজনটাতে এসে আমি যদি বলি নিজেকে হারিয়ে খুঁজছেন, খুব বেশি অবাক হওয়ার কি আসলে ব্যাপার থাকবে? স্যাভিনো তার জায়গা থেকে বেশ কয়েকটা স্কিলে অসাধারণ, তবে গোল এবং অ্যাসিস্ট নাম্বারটাও এখনও আহামরি কোনো একটা জায়গায় পৌঁছায়নি যেখানে আপনি আসলে কথাবার্তা বলতে পারবেন। বার্নার্ডো সিলভা, রিকো লুইসকেও কিন্তু একেবারে অন টপ বলে মনে হচ্ছে না। কেভিন ডি ব্রুইনে স্টার্টিং লাইনআপে না থাকলে ডিবক্সে হালান্ডের উদ্দেশ্যে এন্ডলেস সাপ্লাই, হুট করে হাফ স্পেস থেকে ক্রস কোনো কিছু সেভাবে আসছে না, একেবারে স্থবির একটা সিস্টেম বলে মনে হচ্ছে। এটার পাশাপাশি এডারসন যে রকমের ভুল করছেন, 6টা ম্যাচে 17টা গোল কনসিড করা, এর আগের ম্যাচে যেভাবে গোল লাইন ছেড়ে বের হয়ে গেলেন, ইয়োস্কো, গ্যাভার্ডিওল, জন স্টোনসের মতো পরীক্ষিত ডিফেন্ডাররা যে ভুলগুলো করছেন, কাইল ওয়াকার মাঝে মধ্যে যেভাবে স্পিডে পারছেন না, সকল কিছু একটা কিন্তু হতাশায় আক্রান্ত দলের প্রতিচ্ছবি নিয়ে আসে। তবে এত কিছুর পরেও এত কিছুর পরও এমন সিচুয়েশনে কামব্যাক করার মতো অ্যাবিলিটি যদি পৃথিবীর খুব হাতে গোনা কম কোচের থাকে, পেপ গার্দিওলা অন্তত আমার সেই শর্ট লিস্টে থাকবেন। গার্দিওলার এখনও সেই অ্যাবিলিটি আছে। যে কোচটা গত 7টা সিজনের মধ্যে 6টা সিজনেই ইপিএল ট্রফি ম্যান সিটিকে এনে দিয়েছেন, তার এত বদনাম, এত সমালোচনা যখন অল্প কয়েকটা ম্যাচে পরাজয় কিংবা খারাপ খেলার পর হয়, তখন এটা একটা স্টেটমেন্ট দেয় যেখানে লেখা থাকে আসলে
কত রকমের ডমিনেশন, কতটা প্রভাব তিনি ইপিএলে রেখেছেন। পেপ গার্দিওলার নিজেকে ফিরে পাওয়ারও কিন্তু একটা মিশন এটা। হয় ম্যানচেস্টার সিটি নিজেকে ফিরে পাবে, কিংবা ইপিএলে অন্তত এই সিজনের জন্য রাজত্বটা নিজের কাছে নিয়ে আসবে। ইপিএলের রংটা তখন হালকা আকাশি থেকে একেবারে নীল বা গাঢ় নীলের দিকে যাবে। এই শিফটিং, এই এক্সাইটমেন্টটার জন্য নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে সেরা ফুটবল লিগ এই ইপিএলই।